ধর্ষণের শাস্তি 7 বছর করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন, মন্ত্রিপরিষদে অনুমোদন, ঈদের সরকারি ছুটি 9 দিন। ঐক্যমত্য কমিশনে জামায়াতের সুপারিশ, সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব, স্বৈরতন্ত্র ঠেকাতে সংস্কার জরুরি, আলী রিয়াজ। রোববার ঐক্যমত্য কমিশনের সুপারিশ জমা দেবে বিএনপি, জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধী দলটি। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের সুপারিশ বাস্তবায়ন দাবি টিআইবির, র্যাব এনটিএমসি বিলুপ্তির প্রস্তাব। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি জানান, চীন বাংলাদেশ থেকে ফল আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া আগামী ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে 3 এপ্রিল ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এর ফলে এবছর ঈদে সরকারি ছুটি হচ্ছে টানা 9 দিন। মইদুল ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধনী আনাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বৈঠকে পাশ হয় নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী, যেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধের শাস্তি 7 বছর নির্ধারণ করা হয়। নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে শফিকুল আলম বলেন, ওই সফরের মাধ্যমে বাংলাদেশ থেকে চীনে বিভিন্ন পণ্যের রপ্তানি নতুন দিগন্ত উন্মোচিত হবে। চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। আমরা এটা নিয়ে আপনাদেরকে বলেছি। একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়। চাইনিজ অ্যাম্বাসাডার আমাদেরকে জানিয়েছেন, তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে, তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। এছাড়া ঈদে মানুষের সুবিধার্থে 3 এপ্রিলও ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান, দেশের 3 পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতেও ছুটি থাকবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা সহ এই 5টি বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনায় সুপারিশ জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর ফলে রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে 166টি সুপারিশের মধ্যে 120টিতে ঐক্যমত প্রকাশ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট আলী আহমেদের দাবি, মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। আর সংস্কার প্রক্রিয়াকে দেশের ভেতর ও বাইরে থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ অধ্যাপক আলী রিয়াজের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে কমিশন কার্যালয়ে গিয়ে প্রফেসর আলী রিয়াজের হাতে সুপারিশ তুলে দেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে জামায়াত জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামায়াত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেয় ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কারে ঐক্যমত্য কমিশনের 166 সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ।
গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে। আমি শহরে আইডি কার্ড ছিল, ঢাকাতে এসে ঢুকে গেলাম, চট্টগ্রামে চলে গেলাম, এটা তো হবে না। হি শুড হ্যাভ আইডি কার্ড অফ দ্যাট পার্টিকুলার সেন্টার। তারপর নেক্সট হলো দ্যাট হি উইল প্রডিউস দ্য আইডি কার্ড ইন ফ্রন্ট অফ প্রিসাইডিং অফিসার। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে সুজন। বর্তমান ব্যবস্থায় স্বৈরতন্ত্র ঠেকানোর কোনো উপায় নেই জানিয়ে আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ছাড়া যত ভালো নির্বাচনই হোক না কেন পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে দেশ। বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করে। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন। পর্যায়ক্রমে ৩৮টি দলের সাথে অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের এ সংলাপ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আগামী রোববার ঐক্যমত্য কমিশনের সুপারিশ জমা দেবে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধী দলটি মনে করে সাংবিধানিক সংস্কারের এখতিয়ার কেবল নির্বাচিত সংসদের। তবে ঐক্যমত হলে নির্বাচন ও প্রশাসনিক সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করার পক্ষে মত বিএনপির। দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে আরও জানাচ্ছেন ইমরুল আহসান। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে এখনও সুপারিশ জমা দেয়নি বিএনপি সহ বেশ কিছু দল। তবে সুপারিশ চূড়ান্ত করেছে বিএনপি। কিভাবে সংস্কার বাস্তবায়ন করা যায় এ নিয়ে বেশ কয়েকটি বিকল্প জানতে চাওয়া হয় দলগুলোর কাছে। সংবিধানে গণভোট যুক্ত করার প্রস্তাবকে স্বাগত জানালেও জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য গণভোটের তীব্র বিরোধী বিএনপি। নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের পক্ষে তারা। গণভোটের বিষয়টা এখন নাই, এইগুলো আপনি জনগণের মতামত দিতে হবে, এগুলো নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আলাদাভাবে কিছু করার এখানে সুযোগ নেই। সুতরাং আপনি নির্বাচনেই করতে পারতেছি না আমরা, এর মধ্যে আবার অন্য সব বিষয় এনে তো এটাকে আরও পিছিয়ে দেওয়া, এগুলো যদি আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ম্যান্ডেট নিয়ে সংসদে এসে আপনাকে করতে হবে। এটা একটা দুটা বিষয় না, অনেকগুলো বিষয় আছে। গণভোট একমাত্র তখনই হয় যখন সংবিধানের কিছু অনুচ্ছেদ, যেমন প্রস্তাবনা, তারপরে আর্টিকেল 46, 58 এবং 142, এই সমস্ত আর্টিকেলগুলোতে যখন কোনো সংশোধনী আসে, সেই সংশোধনী গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতি একটা গণভোটের আয়োজন করবেন। যেমন সেটা হয়েছিল ত্রয়োদশ সংশোধনের পরে। এখন কি হিসাবে কেন গণভোট হবে তা তো আমাদের বোধগম্য নয়। নির্বাচনের আগে ন্যূনতম সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বিএনপি বলছে, পুলিশ, দুদক, প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা যেতে পারে ঐক্যমত্যের ভিত্তিতে। কিছু কিছু সুপারিশ হয়তো অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু কিছু সুপারিশ হয়তো প্রশাসনিক সিদ্ধান্তও করা যাবে, আর কিছু সিদ্ধান্ত এমন হবে যে আমরা জাতীয় ঐক্যমত্যে পৌঁছালাম, পরবর্তীতে সংসদ গঠিত হলে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলো আমরা গ্রহণ করব। সাংবিধানিক সংশোধনের যদি প্রয়োজন হয় সে সমস্ত ক্ষেত্রে এগুলো ভাগ করা যাবে। যেখানে ঐক্যমত হয়ে যাবে সেগুলো তো সময়ের ব্যাপার না, এটা তো ইমিডিয়েটলি করা যায়। আর যেগুলো ঐক্যমত হবে না এগুলো তো, এবং ঐক্যমত না হওয়াই স্বাভাবিক, এতগুলো রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত তো থাকবেই, এবং আমরা তো বাকশাল করতে যাচ্ছি না এখানে। আবার আনুপাতিক হারে সংসদ নির্বাচন করার বিপক্ষে বিএনপি। এছাড়া কোনো দলের গণপরিষদ নির্বাচনের দাবিও নাকচ করে দিয়েছে তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নজরদারি ভিত্তিক সমাজ ব্যবস্থা ভেঙে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন ব্যবস্থা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, র্যাবের পাশাপাশি এনটিএমসিকেও বিলুপ্ত করা উচিত, এতে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে রাজধানীতে ধানমন্ডির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাতিসংঘের প্রতিবেদন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। অভিযোগ করেন, পুলিশ সংস্কার কমিশনের স্বার্থের সংঘাত ছিল, তাই নতুন করে স্বাধীন কমিশন করতে হবে। এনটিএমসিকে বিলুপ্ত করতে হবে,
নিঃসন্দেহে কোনো প্রকার। এবং একই সাথে এর সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। আমরা দীর্ঘদিন যাবত বলে আছি বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল। এই নজরদারির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, বিশেষ করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয় এই ধরনের কোনো নজরদারি থেকে আমাদের রাষ্ট্রকে সরে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতি না থাকলে সেই ইশতেহার গ্রহণ করা হবে না, এমন কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে তিনি বলেন, যে সংস্কার মানুষের জীবনমান বাড়াবে না সেই সংস্কার কাজে আসবে না। ডক্টর দেবপ্রিয় বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ভেতরে ভঙ্গুর ছিল, এতে দেশের সকল মানুষের অংশগ্রহণ ছিল না। আর সরকার বদল হওয়া আর শাসন বদল হওয়া এক জিনিস নয় জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিদের কথা ও বাস্তবতার মধ্যে ফারাক দেখা যাচ্ছে। সংলাপে জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান বলেন, দেশের উন্নয়নে প্রয়োজনের চেয়েও অধিকার ভিত্তিক হওয়া উচিত। সংস্কার, কার্যকর সংস্কার, সেই সংস্কারের ভিতরে এই পিছিয়ে পড়া মানুষগুলো যারা বৈষম্যের শিকার কাঠামোগতভাবে যুগ যুগ ধরে, তাদের কথা আসবে কিনা এটা কি কেউ একবারও বললেন? আমি তো একবারও তো কমিশনের কোনো মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনি নাই। এই সংস্কার হবে আর পিছিয়ে পড়া মানুষের কোনো উন্নতি হবে না, ওই সংস্কার দিয়ে আমি কি করব? আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে অসহায় গাজাবাসীর জন্য অর্থ ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল মাঠে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বাংলাদেশ যেভাবে মিয়ানমারের মানুষদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে সেভাবে গাজাবাসীর জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, দেশে যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। কোরআনের বিজয় না আসলে দেশে মুক্তি মিলবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সুদ ছাড়া জাকাত ভিত্তিক ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন বক্তারা। ন্যায়ের নির্দেশ এবং অন্যায়ের বিরোধিতা এর অংশ হিসেবে আমরা জঘন্য গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে চিৎকার দিয়ে বলতে পারি যে এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আমাদের কোথায় বন্ধ যদি নাও হয়, আওয়াজ যদি ইসরায়েলের জালিম শাসকদের কানে নাও ঢুকে, আল্লাহর আরশে পৌঁছবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। দুপুরে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। চুক্তি ভঙ্গকারী প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। তারা বলেন, বাংলাদেশে কোনো ইসরায়েলি দোসর যেন প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। বিগত দিনে ইসরায়েলের বিপক্ষে মিছিল করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে জামায়াতের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। সেই শক্তিও বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা এ সময় বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসন সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের অংশ। এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যাবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। বলেন, গাজায় কাগজে কলমে যুদ্ধবিরতি আছে, সেটার উপর ভরসা করে গাজার অনেক নারী শিশু ফিরে এসেছিল এবং নতুন করে ধ্বংসস্তূপে জীবন খোঁজার চেষ্টা করছিল। তখনই ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পরিষ্কার আলাপ আলোচনা করে সম্মতি নিয়ে একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল আবার বর্বর হামলা শুরু করেছে। জাতিসংঘের সমালোচনা করে আনু মোহাম্মদ বলেন, জাতিসংঘ সম্পূর্ণ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সম্পূর্ণ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতিসংঘের উপরে এখন কর্তৃত্ব করছে মার্কিন যুক্তরাষ্ট্রের
সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা। এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার একটা পতন না হওয়া পর্যন্ত সারা বিশ্বের কোনো মানুষ, কোনো অঞ্চল নিরাপদ নয়। যদি বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর করতে হয়, তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাথে একসাথে যুগপৎ এবং তার সঙ্গে সংগতিপূর্ণভাবে অগ্রসর করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য এবং সূচনা ফাউন্ডেশনে জোরপূর্বক ৩৩ কোটি টাকা জমার অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক উপপরিচালক তাহসিনা মুনাবিল হক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ গতকাল বুধবার এ দুটি মামলা দায়ের করেন। প্রথম মামলার এজাহারের তথ্য অনুযায়ী সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে যে জীবন বৃত্তান্ত বা সিভি জমা দিয়েছিলেন সেখানে মিথ্যা তথ্য দেয়া হয়েছে। আর দ্বিতীয় মামলার এজাহার অনুযায়ী সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজশে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সদস্যভুক্ত ব্যাংকগুলোকে পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনে টাকা দেওয়ার জন্য চাপ দেন এবং ২০টি ব্যাংক থেকে মোট ৩৩ কোটি ৫ লাখ টাকা দিতে বাধ্য করে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বৈষম্যহীনভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের করসীমা তৈরি এবং করের আওতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে পাক বাজেট বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ বলেন, ম্যানুফ্যাকচারিং খাত অন্য সব ইন্ডাস্ট্রির সাথে পেরে উঠতে পারছে না। এই কারণে তাদের করের আওতা সহনীয় পর্যায়ে রাখা উচিত। জানান, স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ায় দেশের গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি, তারাই এখন ভুগছে। সবাই একমত হলে হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। এজন্য এফবিসিসিআইকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। আধুনিক ডিজাইন এবং আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছে স্থানীয় ব্র্যান্ডগুলো, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও বরাবরই দেশীয় এসব পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বলে জানান বিক্রেতারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। দেশীয় ফ্যাশন হাউসগুলো নতুন ডিজাইন এবং বিশেষ ঈদ কালেকশন নিয়ে এরই মধ্যে ঈদ বাজারে সাড়া ফেলে দিয়েছে। শিশু থেকে বয়স্ক পরিবারের সবার জন্য রয়েছে বাহারি সব পোশাকের সমাহার। ভালো মানের ও সাশ্রয়ী মূল্যের হওয়ায় দেশীয় ব্র্যান্ডগুলোর পোশাক কিনতে আগ্রহ বেশি ক্রেতাদের। আমাদের বাংলাদেশের যেসব প্রোডাক্টগুলো আছে, দেশাল, দেন হচ্ছে আপনার সারা, দেন আপনার হচ্ছে আরং, এইসবটাই বেশি পড়া হয় আমাদের। অ্যাজ ইউজুয়াল এখানে ডিজাইন সবসময় ভালোই হয়, এবারও অন্যান্য বারের মতো ভালোই। আমি একটু কমফোর্টেবল ড্রেসেস প্রেফার করি, একটু কমফি ওয়্যার টাইপ, যেটা গরম সব মেলায়। এবারে সুতি সিল্ক কাপড়ের মধ্যে হালকা কাটওয়ার্ক, এমব্রয়ডারি, সিকোয়েন্সের কাজ প্রাধান্য পেয়েছে বেশি বলে জানান বিক্রেতারা। ঈদ উপলক্ষে আমাদের আসছে 3 পিস আসছে, স্টিচ, নন স্টিচ। স্টিচের মধ্যে হচ্ছে অর্গানজা আছে, হোয়াইট গোল্ড আছে, যেগুলো এখন সব রানিং প্রোডাক্টটা। স্পেশালি আমাদের হোয়াইট গোল্ড যেগুলো আছে এগুলো একটু বেশি চলতেছে। মেয়েদের প্রোডাক্টগুলোর হচ্ছে চাহিদা থাকছে বেশি। তারপর হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, 3 পিসগুলো আছে, যেমন একটু কটনের আছে, সিল্কের আছে, শাড়ির ভিতরে হাফ সিল্ক আছে। আকর্ষণীয় ডিজাইন ও সামর্থ্যের মধ্যে দামের কারণে দেশীয় ব্র্যান্ডগুলোর প্রতি ঝোঁক বাড়ছে ক্রেতাদের, যা দেশীয় পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।
ধর্ষণের শাস্তি 7 বছর করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন মন্ত্রিপরিষদে অনুমোদন। ঈদের সরকারি ছুটি 9 দিন। ঐক্যমত্য কমিশনে জামায়াতের সুপারিশ সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব স্বৈরতন্ত্র ঠেকাতে সংস্কার জরুরি আলী রিয়াজ। রোববার ঐক্যমত্য কমিশনে সুপারিশ জমা দেবে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধী দলটি। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নের দাবি টিআইবির। র্যাব এনটিএমসি বিলুপ্তের প্রস্তাব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।